Arakan Army has claimed the capture of the last army outposts in the strategic western town of Mongol. Now in Bangladesh, where the situation continues to remain tense. In Bangladesh, there was a protest there yesterday in the capital Dhaka. But perhaps protest is not the right word. The participants called it a bulldozer procession. নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করছে? এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখা, এগুলি তারই একটি পার্ট। আর এই ষড়যন্ত্রের অংশ হিসাবে গত 20 জানুয়ারি আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ঢাকায় আসেন। এই ষড়যন্ত্র করতেই 21 জানুয়ারি মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়ে এমন দুজন ব্যক্তির সঙ্গে গোপন মিটিং করেন যারা সরাসরি আমেরিকার কুখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, এই জেহাদি মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 29 জানুয়ারি জর্জ সোরোজের পুত্র ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্সা সোরোজ সম্প্রতি বাংলাদেশে এসে ইউনূসের সঙ্গে গোপন মিটিং করেন এবং ওই মিটিংয়ের পরে 31 জানুয়ারি রাতে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ একজন মহিলা উপদেষ্টা বাংলাদেশের 60টি ইসলামী সংগঠনের সঙ্গে গোপন মিটিং করেছেন এবং এদের সঙ্গে গোপন মিটিং করার পরেই ফেব্রুয়ারির 3 তারিখে এই 7 দলের জোট ইসলামিক রেভলিউশন আর্মি নামে একটা গুপ্ত সংগঠন গঠন করেছে, যারা ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় রাখার জন্য পুরো দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেবে, তাদের কর্মীদেরকে ধমকাবে এবং ভীত সন্ত্রস্ত করবে। আর এই কাজে ইসলামিক রেভলিউশন আর্মিকে অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের আইএসআই এবং পুরো দাঙ্গা হাঙ্গামার খরচ যোগাবে আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এই পুরো পরিকল্পনা করা হয়েছে যাতে মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবে বাংলাদেশের ক্ষমতায় রাখা যায়। এখন যদি জানতে চান কিভাবে এই ষড়যন্ত্র হচ্ছে, কোন পরিকল্পনায় তারা সামনে এগোচ্ছে, তো চলুন সবটা একটু গভীরে গিয়ে বিস্তারিতটা জেনে নিই। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা সকলেই জানি যে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ সাহায্যে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আমেরিকা তার পুতুল ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করে। আর তারপর এই ইউনূস আমেরিকার কথা মতো বাংলাদেশে চূড়ান্তভাবে ভারত বিরোধিতা শুরু করে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চূড়ান্তভাবে ভারত বিরোধিতা করে বাংলাদেশে কিন্তু এই মোহাম্মদ ইউনূসের ভালোই কাটছিল। কিন্তু নভেম্বরে যখন আমেরিকার ভোটের রেজাল্ট বেরোলো এবং ইউনূসের প্রভু বাইডেন সরকারের পতন হলো, মানে কমলা হ্যারিস যখন হেরে গেল আমেরিকাতে, তখন ইউনূস বুঝতে পারলো যে তার সময়ও কিন্তু ঘনিয়ে এসেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই মোহাম্মদ ইউনূস ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হন তখন তিনি ঘোষণা করেন যে ক্লিন্টন ফাউন্ডেশন এবং এর সঙ্গে যুক্ত সমস্ত ডেভেলপমেন্ট ফান্ডগুলোর বিরুদ্ধে তিনি এফবিআই তদন্ত করবেন। এখন আমরা সবাই জানি যে ক্লিন্টন ফাউন্ডেশন হলো বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের প্রতিষ্ঠিত একটা সংগঠন। আবার বারাক ওবামা ও জো বাইডেনও এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আর ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে ফান্ড করেই বিভিন্ন দেশের সরকারকে পরিবর্তনের চেষ্টা করা হয় যাতে ছোট ছোট দেশে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশের হাসিনা সরকারের পতনও কিন্তু এই ফান্ডের টাকাতেই হয়েছে, সেটা কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। এখন ট্রাম্পের এই ঘোষণার পরে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস, চরমভাবে চাপে পড়ে যায়। কারণ বাংলাদেশে হাসিনা সরকারের পতনও ওই ক্লিন্টন ফাউন্ডেশনের টাকায় হয়েছে। আর মোহাম্মদ ইউনূস ক্লিন্টনের ঘনিষ্ঠ হিসাবেই বাংলাদেশে মুখ্য উপদেষ্টা পদে বসে রয়েছেন। অতএব ট্রাম্পের ঘোষণার পরেই মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছে যে তার সরকারের টিকে থাকার সময়ও কিন্তু ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস চাপে পড়ে তার পুরনো আন্তর্জাতিক মদতদাতাদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই শক্তিগুলো কারা আপনারা জানেন যে এই শক্তিগুলো হলো ক্লিন্টন ফাউন্ডেশন, জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং অবশ্যই ভারতের চিরশত্রু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। পরিকল্পনা মোতাবেক তিনি পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ করলে গত 20 জানুয়ারি 2025 পাকিস্তানের আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং তার সঙ্গে পাকিস্তান আইএসআই এর 2 উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার আলম আওয়ান এবং ব্রিগেডিয়ার ওসমান তিপ বাংলাদেশ সফরে আসেন। আগেই বলেছি, আসিম মালিকের বাংলাদেশ সফর কোনো আকস্মিক বা অস্বাভাবিক ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত কৌশলীর অংশ এবং এর পেছনে কিন্তু দুটি প্রধান কারণ রয়েছে। এক হলো লোক দেখানো,
কারণ ভারতকে চাপে রাখার জন্য আইএসআই বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে। এই কারণে এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নৌবাহিনী করাচিতে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে আমন এক্সারসাইজ নামে একটি যৌথ নৌমহড়ায় অংশ নেবে। আর দ্বিতীয় কারণ যেটা হলো সবথেকে আসল কারণ, সেটা হচ্ছে ভারতের মনোযোগটাকে পাকিস্তান সীমান্ত থেকে সরিয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা আর যুদ্ধ জিগির তুলে বাংলাদেশে ইউনূসের জনপ্রিয়তাটাকে বৃদ্ধি করা। আর এজন্যই আইএসআই বাংলাদেশে তাদের পুরনো যে স্লিপার সেল রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করতে শুরু করেছে। এই স্লিপার সেলে রয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন যেটাকে আরএসও বলে সংক্ষেপে, রয়েছে আরাকান রোহিঙ্গা আর্মি অর্থাৎ এআরএ এবং অবশ্যই ইসলামী মহস নামে একটি জঙ্গি সংগঠন। এই 4টি জঙ্গি সংগঠনকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যাই হোক, আইএসআই এর কাছ থেকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে মোহাম্মদ ইউনূস গত 21শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ডে যাত্রা করেন। তিনি 21 থেকে 24শে জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। কিন্তু এই সফরের সময় মোহাম্মদ ইউনূস 2জন ব্যক্তির সঙ্গে কিন্তু গোপন বৈঠক করেন। আর এনারা হলেন ক্রিস্টিন লাগার এবং আনোয়ার ইব্রাহিম, যাদের দুজনেই কিন্তু মোহাম্মদ ইউনূসের পূর্ব পরিচিত এবং ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সোরস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ক্রিস্টিন লাগার আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে জর্জ সোরসের সাথে বিভিন্ন অর্থনৈতিক ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করেছেন। আর আনোয়ার ইব্রাহিম ক্লিন্টন ফাউন্ডেশনের গ্লোবাল ইনিশিয়েটিভের বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। আর আগেই বলেছি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ হিসাবে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ সহায়তা ছিল। অতএব সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র লোক দেখানোই ছিল। আসলে মোহাম্মদ ইউনূস আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরসের কাছ থেকে কি পরিমাণ অর্থ পাবে আর তার বদলে তার কোন কোন কোম্পানিকে বাংলাদেশে কি কি সুবিধা পাইয়ে দেবে তার আলোচনা করতেই কিন্তু তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। এবং গোপন বৈঠক শেষে 25শে জানুয়ারি 2025 তারিখে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের স্থানীয় সময় 24শে জানুয়ারি রাত 9:50 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন এবং 25শে জানুয়ারি বিকেল 5:07 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, অর্থাৎ বাংলাদেশে ফিরে আসেন। ফেরার 4 দিন পরে অর্থাৎ 29শে জানুয়ারি 2025 জর্জ সোরসের পুত্র এবং ওপেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্সা সোরস বাংলাদেশে আসেন এবং ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করেন। জর্জের পুত্র অ্যালেক্সা এই বৈঠকে ইউনূসকে প্রস্তাব দেন যে 4টি সংগঠন, 1 হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, 3 হচ্ছে আরাকান রোহিঙ্গা আর্মি এবং 4 ইসলামী মহজ, এই 4টি সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দেন। এবং তিনি এও বলেন শুধু রোহিঙ্গা সংগঠনগুলোকে একত্রিত করাই যথেষ্ট নয়, যেমন আনসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে ইসলামে এবং হিজবুত তাহরির, এই 3টি ইসলামী সংগঠনকে যুক্ত করে ইসলামিক রেভলিউশন আর্মিও কিন্তু গঠন করতে হবে। অর্থাৎ অ্যালেক্সা সোরসের সফরের পর বাংলাদেশের এই 4টি প্রধান রোহিঙ্গা সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করা হয় এবং ধীরে ধীরে বাংলাদেশের সংগঠনগুলো মানে হেফাজত ইসলামে, হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে ইসলামিক রেভলিউশন আর্মি গঠন হবে এবং তারা কাজ শুরু করবে। অতএব ইসলামিক রেভলিউশন আর্মি যখন পুরোপুরিভাবে সক্রিয় হবে তখন এটি প্রধান 2টি উদ্দেশ্যে কাজ করবে। 1, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটা পরিচালিত হবে এবং ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে এই আর্মির জন্য আর্থিক সহায়তা গ্রহণ করবে। এবং 2, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই সংগঠনটিকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এবং 3, আপাতত হেফাজতে ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরির এই 3টি সংগঠন ইউনূসের নেতৃত্বে নতুন রাজনৈতিক যে দল গঠিত হবে সেই দলের বুথ পর্যায়ে সংগঠন তৈরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করবে। আর এই কাজে অর্থ সাহায্য করবে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আর 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে যে রোহিঙ্গা সংগঠনটি যাকে ট্রেনিং দেবে পাকিস্তানের আইএসআই, তাদের প্রাথমিক কাজ হলো বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি
তৈরি করে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি তৈরি করা। তবে তার মূল কাজ হবে যদি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী বাংলাদেশে কোনো সরকার পরিবর্তনের অপারেশন করতে চায়, তবে ইসলামিক রেভলিউশন আর্মি বাংলাদেশে ব্যাপক অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টি করবে। সোজা কথায় হাসিনার সঙ্গে যা হয়েছিল এই মোহাম্মদ ইউনূস কিন্তু নিজের সঙ্গে সেটা আর হতে দিতে চায় না। আর এজন্যই ইসলামিক রেভলিউশন আর্মিকে এই মোহাম্মদ ইউনূস এখন থেকেই প্রস্তুত করে রাখছে। আশা করি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ঠিক কী কী ষড়যন্ত্র হচ্ছে আমার এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন। আর নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে কেন জর্জ সোরস ইউনূসের পিছনে এত পরিমাণ টাকা খরচ করছে। এখন কথা হলো, এত কিছু যখন আমি একজন ইউটিউবার হয়ে জানি, তখন দিল্লি কি জানে না? এটা তো আর হতে পারে না। অতএব ভারত সব জানে এবং ভারত সমস্ত দিকেই নজর রাখছে। এখন ভারতের পাল্টা কী কী স্ট্র্যাটেজি হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্যটা আমি কিন্তু এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ভীষণ সেন্সিটিভ বিষয়, তাই এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ইউটিউবে খোলাখুলিভাবে আলোচনা করাও যায় না। শুধুমাত্র এতটুকু জেনে রাখুন যে মোহাম্মদ ইউনূস যে অলীক স্বপ্নে ডুব দিয়ে রয়েছেন, সেই স্বপ্ন আদতে বাস্তবে পূর্ণ হবে না। সোজা কথায় ভারত ইউনূসের এই অলীক স্বপ্নকে বাস্তবে পূর্ণ হতে দেবে না, আর দেয়া হবেও না। শুধুমাত্র মোহাম্মদ ইউনূস এটা ভেবে রাখুক যে তিনি যখন পালাবে ঠিক কোন পথ ধরে পালাবে, সেই পথ আদৌ খোলা থাকবে নাকি বন্ধ। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো আপনাদের এই বিষয়ের ওপর কি মতামত রয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।